এখন আমরা পরাবৃত্ত নিয়ে আমাদের ডিটেলস আলোচনা শুরু করব এবং ডিটেলস আলোচনা শুরু করার জন্য প্রথমে তো আমাদের বুঝতে হবে যে জিনিসটা আসলে কি, আমাদের চিনতে হবে কোন জিনিসটা দেখে আমরা বুঝবো যে এই শেপটা হচ্ছে একটা পরাবৃত্ত। তো বোর্ডে খেয়াল করে দেখো যে আমি তোমাদের জন্য পরাবৃত্ত এঁকে রেখেছি। পরাবৃত্ত দেখতে কেমন? পরাবৃত্ত দেখতে একটা বাটির মতো। এই যে একটা বাটির মতো, বাটি সাইড হয়ে আছে ডান দিকে, বাটি বাম দিকে সাইড হয়ে আছে, বাটি উপরের দিকে সোজা হয়ে আছে, বাটি উল্টা হয়ে আছে। তো এই যে বাটির মতো শেপের পরাবৃত্ত, এইটার চারটা কেস হইতে পারে নর্মালি। সহজভাবে যখন আমরা শিখবো, যখন কঠিনভাবে শিখবো তখন আরও অনেক শেপ হবে। তো ফার্স্ট অফ অল আমাদের মোস্ট কমন যেই শেপগুলো সেগুলোই আমি এখানে এঁকেছি। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা দেখতে এমন। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4x, দেখতে এরকম। কেন এরকম? তোমরা যারা ফাংশন চ্যাপ্টারটা পড়েছো, ওখানে গ্রাফ শিফটিং এই ব্যাপারটা আমি খুব বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। ওখান থেকেই তোমরা বুঝতে পারবে এটা এবং এটা কেন একজন আরেকজনের মিরর ইমেজ। এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay দেখতে এরকম, এক্স স্কোয়ার ইকুয়াল টু -4ay সেটা দেখতে এরকম। কেন দেখতে এরকম হয় সেটার এক্সপ্লেনেশন আমি কেন যাব না, কারণ ফাংশন চ্যাপ্টারটা যারা যারা পড়েছো তাদের জন্য এক্সপ্লেনেশনের দরকার নাই। আর যারা যারা এক্সপ্লেনেশন চাচ্ছ তারা ফাংশন চ্যাপ্টারটা দেখে আসো, তাহলেই তোমাদের এক্সপ্লেনেশন তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমরা চলে আসি কাজে। তো তোমাদের মনে যে প্রশ্নটা জাগবে প্রথমে, যে স্যার এইখানে একটা ছবি বড় করে এঁকেছেন, বাকি তিনটা ছবি পিচি পিচি করে এঁকেছেন, তার কারণটা কি? স্যার এত ডিসক্রিমিনেশন করলেন কেন এদের সঙ্গে? তার কারণটা হলো যে আমি মূলত ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এইটার উপর ফোকাস করব। এইটার উপর ফোকাস করে আমি এখান থেকে পরাবৃত্তের বিভিন্ন উপাদানগুলোকে বের করে করে দেখাবো। তোমাদের বইতে তোমরা দেখবে যে একটা বিশাল চার্ট দেয়া থাকে। তোমরা যখন কণিক পড়তে যাও তখন দেখো যে তোমরা এই চার্টটা মুখস্থ করো, যে আদর্শ সমীকরণ কি, শীর্ষবিন্দু কি, উপকেন্দ্র কি, ফোকাস কি, দ্বিকাক্ষ কি, অক্ষ কি, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি, তারপর এইরকম করে করে একদম নামতার মতো তোমরা এই চার্টটা মুখস্থ করো। তো আমি তোমাদেরকে একটা কথা সাজেস্ট করব, যে তোমরা যখন পড়তে যাচ্ছ, শিখতে যাচ্ছ এবং আমার সঙ্গে শিখতে যাচ্ছ, ফার্স্ট অফ অল এই চার্ট মুখস্থ করা বাদ দাও। আর যারা যারা মুখস্থ করে ফেলেছো তাদের ক্ষেত্রে তো কোনো কিছু বলার নাই, তোমরা তো ইটস ওকে, নো প্রবলেম, তোমরা চার্ট মুখস্থ করেছো, খুবই ভালো কথা। বাট যাদের যাদের চার্ট পুরোপুরি মুখস্থ নাই, কোনো সমস্যা নেই, চার্ট মুখস্থ করতে হবে না। তোমরা কি করবে, এইখানে আমি বোর্ডে যে এরকম বিশাল একটা ছবি এঁকেছি, এরকম একটা বিশাল ছবি আঁকবে, তারপর আমি এখানে যা যা আঁকবো সেটা সেটা আঁকবে, এবং ছবি দেখে দেখে তোমরা বুঝবে যে কোনটা কি এবং তার অবস্থান কি কি না কি। তাহলে ফার্স্ট অফ অল চলো আমরা এইটার একটু বিশ্লেষণ করে ফেলি। যদি তোমার কণিকের সমীকরণ থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই কথার একটা অর্থ আছে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এটা মানে হলো ওয়াই মাইনাস 0 স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস 0। তার শীর্ষবিন্দু, এই যে এই বিন্দুটা, এইটাকে বলা হয় শীর্ষবিন্দু, তার স্থানাঙ্ক হবে 0 0। এই যে এই অক্ষটা, যেই অক্ষটা তার পেট চিরে চলে গিয়েছে, তাকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে, এটাকে বলা হয় অক্ষ। অক্ষের সমীকরণ যার উপর স্কোয়ার আছে সেটা ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0। শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্বের সমীকরণ যার উপরে স্কোয়ার নাই সেটা ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট অফ অল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এখান থেকে আমি যেই সিদ্ধান্তটা নেব, যার উপর স্কোয়ার আছে সেটা ইকুয়াল টু 0 বসাইলে আমি কী পাবো? অক্ষের সমীকরণ পাবো। আর যার উপরে 0 নাই, যেই ভেরিয়েবলটার উপর 0 নাই, সেটা ইকুয়াল টু 0 বসালে আমি শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্বের সমীকরণ পেয়ে যাব। তাহলে অক্ষের সমীকরণ এবং শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্বের সমীকরণ, এই দুটাকে সমাধান করলে আমি শীর্ষবিন্দু 0 0 পেয়ে যাব। তাহলে দেখো কত সহজে আমি জাস্ট সমীকরণ দুটো দেখেই আমি কি করলাম, তিনটা ইনফরমেশন অলরেডি বের করে ফেলেছি। এবারে আসো উপকেন্দ্র। উপকেন্দ্রটা সবসময় এই শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে হয়, তাহলে এইখান থেকে এর দূরত্বটা সবসময় এ হবে। তাহলে এই বিন্দুটা যেটা কিনা উপকেন্দ্র, তার স্থানাঙ্ক হবে a, 0। কেন 0? কারণ সেটা এক্স অক্ষের উপর অবস্থিত। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এর ক্ষেত্রে এইটা হলো এক্স অক্ষ আর এইটা হলো ওয়াই অক্ষ। এরপর উপকেন্দ্রের উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয়,
তবে সেই লম্বটার নাম হলো উপকেন্দ্রিক লম্ব। এবং তোমরা দেখতেই পাচ্ছ এই উপকেন্দ্রিক লম্বটা হলো ওয়াই অক্ষের সমান্তরাল একটা রেখা, এবং এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা হবে এক্স ইকুয়াল টু এ। তোমাদের এই উপকেন্দ্রিক লম্ব থেকে আরও একটা প্রশ্ন চাই, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানার জন্য আমার উপকেন্দ্রিক লম্বের দুই প্রান্তের স্থানাঙ্ক জানা দরকার। উপরের স্থানাঙ্কটা এটা তো এই হবে, কারণ দেখতেই পাচ্ছ যে যেহেতু তার সমীকরণ এক্স ইকুয়াল টু এ, তাহলে এই পুরো উপকেন্দ্রিক লম্ব জুড়ে প্রতিটা বিন্দুতে এক্সের ভ্যালুটা এ। তার ওয়াই স্থানাঙ্কটা কত হবে সেটা বোঝার জন্য আমি এইখানে ভ্যালুটা বসিয়ে দিই। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এক্সের ভ্যালুটা এখানে এ। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু এ, তার মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। তাহলে উপরের বিন্দুটা হবে a, 2a, আর নিচের বিন্দুটা হবে a, মাইনাস 2a। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত? 4a। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু 4a। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা এই একটা সমীকরণ থেকে অলরেডি শিখে ফেলেছি শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্বের সমীকরণ, অক্ষের সমীকরণ, শীর্ষের সমীকরণ, উপকেন্দ্রের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন বাকি থাকলো কি কি? বাকি থাকলো যে জিনিসটা সেটা হলো দিকাক্ষ। দিকাক্ষ জিনিসটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে অবস্থিত একটা সরল রেখা, একটা ভার্টিক্যাল সরল রেখা। শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব যা হবে, শীর্ষবিন্দু থেকে দিকাক্ষের দূরত্বও তাই হবে। তাহলে শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে উপকেন্দ্র ছিল, তাহলে শীর্ষবিন্দু থেকে এ দূরত্বে দিকাক্ষটাও হবে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে -a,0 এবং দিকাক্ষের সমীকরণটা হবে x ইকুয়াল টু -a। এরপর আরেকটা জিনিস তোমাদের কাছে চাই মাঝে মধ্যে, সেটা হলো উপকেন্দ্রিক দূরত্ব। ধরো যে কোনো একটা বিন্দুর কথা উল্লেখ করলো, যে একটা বিন্দু বলা হচ্ছে যে x, y, এর উপকেন্দ্রিক দূরত্ব কত। অর্থাৎ যে কোনো একটা বিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্বটা সেটাই হলো উপকেন্দ্রিক দূরত্ব। এই দূরত্বটা তোমাদেরকে বের করতে বলেছে যে এক্স ওয়াই থেকে আমাদের যে উপকেন্দ্র এস এর দূরত্বটুকু কত। তো এই দূরত্বটা সবসময় মাথায় রাখবে যে এই দূরত্ব আর এই দূরত্ব দুটো কিন্তু সমান। কারণ আমরা কি জানি, এটা যদি পি হয় তাহলে এস পি ইকুয়াল টু পি এম। তাহলে যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বের কথা যদি উল্লেখ করে তখন আমরা কি করব, যে উপকেন্দ্রিক দূরত্ব হচ্ছে এসপি ইকুয়াল টু সেটাকে বলা যায় পিএম। তোমরা এখন একটা জিনিস খেয়াল করো, যেহেতু এটার স্থানাঙ্ক এক্স, ওয়াই, তাহলে এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু হলো এক্স, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্বটুকু হলো এ। তাহলে যে কোনো বিন্দু এক্স ওয়াই এর উপকেন্দ্রিক দূরত্ব হবে এক্স প্লাস এ। তাহলে এই ছবিটা ভালোভাবে একবার খেয়াল করো। আমি এখানে যে যে কাজটা করেছি স্টেপ বাই স্টেপ তোমরা একই কাজটা একইভাবে ছবিটা আঁকো, তাহলে দেখো যে একটা ছবি থেকেই তুমি প্রত্যেকটা ইনফরমেশন গেদার করে নিতে পারছো, যে এখান থেকে কি কি ইনফরমেশন আমার চাচ্ছে প্রত্যেকটা ইনফরমেশন তুমি এখান থেকে পিক করে ফেলতে পারছো। তাহলে তোমাদের এখন কাজটা কি? এখন কাজটা হচ্ছে ভিডিওটা, ছবিটা আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে প্লে করো। প্লে করে পুরো ছবিটা একবার এঁকে নাও, তারপর ওই ছবিটা আরেকবার এঁকে নাও, কমপক্ষে 2বার ছবিটা এঁকে নাও, তারপর পরবর্তী অংশে তোমরা প্রসিড করো। কারণ এই জিনিসটা যদি তোমরা ছবিটা বারবার আঁকতে থাকো তাহলে তোমার মাথায় কল্পনায় থেকে যাবে যে একটা পরাবৃত্ত দেখতে এরকম, তাহলে আচ্ছা তাহলে এর এই অংশটা যদি এরকম হয় তাহলে ওই অংশটা ওই রকম হবে। তোমাদের বুঝতে সুবিধা হবে, ধরতে সুবিধা হবে, ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, অঙ্কটা তোমাদের কল্পনায় আনতে সুবিধা হবে। জিওমেট্রির অঙ্কের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে, জিওমেট্রির অঙ্ক কিন্তু সবগুলোতে ছবি আঁকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমাকে বুঝতে হবে যে আসলে জিনিসটা এখানে কি ঘটছে। আর শুধুমাত্র জিওমেট্রির অঙ্কে না, যে কোনো অঙ্কে তোমাকে অঙ্কটাকে ভিজুয়ালাইজ করা, কল্পনা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্য তোমার এই ছবিটা এঁকে যদি তুমি এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ইনফরমেশন আলাদা আলাদাভাবে পিক করে নাও, তোমাকে কোনো কিছুই কিন্তু আর মুখস্থ করতে হচ্ছে না। তোমাকে একটা লম্বা চার্ট মুখস্থ করতে হচ্ছে না, তোমাকে ওই চার্ট অনুযায়ী ভ্যালু বসাতে হচ্ছে না। তুমি জাস্ট
এই ছবিটা দেখেই বুঝে ফেলতে পারছো যে কোথায় কি ঘটছে। তোমাকে একটা প্যারাবোলা দিয়ে বললো যে ফাইন্ড দ্য ডিটেলস ইনফরমেশন অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x। আমি এক কথায় বললাম ডিটেলস ইনফরমেশন, মানে সেখান থেকে এই ইনফরমেশনগুলো বের করতে হবে। যে একটা পরাবৃত্ত তোমাকে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x, সেখান থেকে তোমাকে অক্ষের সমীকরণ, শীর্ষের স্পর্শক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দ্বিকাক্ষ বা নিয়ামক এর সমীকরণ এবং একটা প্রদত্ত বিন্দু পি 6, √120 বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, এগুলো বের করতে বলা হচ্ছে। তাহলে চলো আমরা একটু বের করে দেখানোর চেষ্টা করি কিভাবে এগুলো বের করতে পারবো। ফার্স্ট অফ অল অক্ষের সমীকরণ। অক্ষের সমীকরণটা কি? অক্ষের সমীকরণ হলো যার উপর স্কোয়ার আছে সেটা ইকুয়াল টু 0। অক্ষের সমীকরণ কি ছিল? y ইকুয়াল টু 0। শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ, শীর্ষবিন্দুতে অক্ষের উপর যেটা লম্ব ছিল ওটাই কিন্তু শীর্ষবিন্দুতে স্পর্শক, এবং তার সমীকরণটা কি ছিল? যার উপর স্কোয়ার নাই সেটা ইকুয়াল টু 0। এখানে কার উপর স্কোয়ার নাই? এক্সের উপর নাই, তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ এক্স ইকুয়াল টু 0। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা কি? যেখানে অক্ষ এবং শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্ব এই দুইটা ইন্টারসেক্ট করে, সেইটা হলো শীর্ষবিন্দু 0, 0। উপকেন্দ্র, উপকেন্দ্রটা কোথায়? উপকেন্দ্রটা অক্ষের উপর অবস্থিত এবং শীর্ষ থেকে এ দূরত্বে অবস্থিত, a,0। এখানে এ কত এটা আমাদের বের করে নিতে হবে। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 20x, এটাকে লেখা যায় যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 × 5 × x। তাহলে আমাদের এ কত? আমাদের এ হলো 5। তাহলে উপকেন্দ্র কত হবে? 5,0। উপকেন্দ্রিক লম্ব, এইটার সমীকরণ কি? x ইকুয়াল টু a, তার মানে হলো x ইকুয়াল টু 5। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা হলো কত? 4a, 4 × 5 ইকুয়াল টু 20। দ্বিকাক্ষ বা নিয়ামক, দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণটা দেয়া আছে x ইকুয়াল টু -a, সেটা শীর্ষ থেকে এ ঘর বাম দিকে অবস্থিত এবং সেইটা অক্ষের উপর লম্ব থাকে। আমি যেই ডেফিনিশনগুলো উল্লেখ করছি এই ডেফিনিশনগুলো কিন্তু মনে রেখো। শুধু ইকুয়েশন দিয়ে অঙ্ক করতে গেলে মাথায় প্যাচ লাগবে, ডেফিনিশন মনে রাখো, তাহলে পরবর্তী অঙ্ক যতই কঠিন করুক তোমার মাথায় প্যাচ লাগবে না। শীর্ষ থেকে এ ঘর বাম দিকে বা উপকেন্দ্রের উল্টা দিকে এ ঘর দূরত্বে অক্ষের উপর লম্ব, সেটাই হলো আমাদের নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ। সেটা হলো x ইকুয়াল টু -a, x ইকুয়াল টু -5। এটা হলো আমাদের নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণ। আর ফাইনালি যে কথাটা বলেছে যে একটা বিন্দু দেওয়া আছে যে পি 6, √120 বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব, যে কোনো বিন্দু হতে উপকেন্দ্রের দূরত্ব হচ্ছে x প্লাস a। এক্সটা কত এখানে? এক্সটা হলো এখানে 6 প্লাস এ কত এখানে? 5 ইকুয়াল টু 11। তাহলে দেখো তোমার যদি এই ছবিটা আঁকা থাকে চোখের সামনে, তাহলে তুমি কত সহজে প্রত্যেকটা ইনফরমেশন চোখের পলকেই বের করে ফেলতে পারো। আমরা তো অলরেডি প্যারাবোলা থেকে একটা এক্সাম্পল দেখেই ফেলেছি। এখন প্যারাবোলা থেকে অক্ষ স্থানান্তরের একটা উদাহরণ দেখব। তোমরা খেয়াল করে দেখো যে বোর্ডে এর আগে যা যা লেখা ছিল অলমোস্ট তাই লেখা আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমি কিছু কিছু জিনিস মুছে দিয়েছি এবং কিছু কিছু জিনিস আমি সেম লিখে রেখেছি, কোনো চেঞ্জ আনি নাই। তাহলে অক্ষ স্থানান্তর ব্যাপারটা কি তোমরা একদম ওয়াই অক্ষের উপরে যে কথাটা লেখা আছে সেটা দেখেই বুঝতে পারছো যে এর আগে আমার সমীকরণটা ছিল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এখন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax না হয়ে যখন আমার সমীকরণটা হয়ে গেল যে y - 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4a ইন্টু x - 2, এই ধরনের কেসকে আমরা বলছি যে অক্ষের স্থানান্তর, যে এক্সের জায়গায় এক্স প্লাস বা মাইনাস সামথিং বসেছে, ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস বা মাইনাস সামথিং বসেছে। এই ধরনের কেসকে আমরা অক্ষ স্থানান্তর বলে থাকি। তো অক্ষ স্থানান্তর করলে আমার যে মূল চিত্রটা, প্যারাবোলার মূল চিত্রটা, সেটাতে কোনো পরিবর্তন হয় না, বাট ইনফরমেশনগুলোতে ছোট্ট ছোট্ট পরিবর্তন হয়ে যায়। এবং এই যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো কিসের মাধ্যমে কন্ট্রোলড হয়? সেই পরিবর্তনগুলো কন্ট্রোলড হয় ডেফিনিশনের উপর ভিত্তি করে। তোমরা খেয়াল করে দেখো যে এর আগে আমি যখন অঙ্কটা করালাম, উদাহরণটা করালাম, প্রত্যেকটা ইনফরমেশন বের করার সময় কিন্তু আমি প্রত্যেকটা জিনিসের ডেফিনিশন বলছিলাম যে উপকেন্দ্রটা কোথায় থাকে, শীর্ষ থেকে কোন দিকে থাকে,
কোথায় কার উপর অবস্থিত থাকে, নিয়ামকটা কোন দিকে থাকে, কার সমান্তরাল থাকে বা কার উপর লম্ব থাকে, সেই জিনিসগুলো যদি তোমাদের জানা থাকে তাহলে তোমাদের অক্ষ স্থানান্তরের ফলে এই ইনফরমেশন পিক করতে কোনো প্রবলেমই হবে না। তাহলে চলো আমরা অঙ্কটা একটু করে ফেলি। আমরা প্রথমেই যে জিনিসটা বের করব সেটা হলো শীর্ষের স্থানাঙ্ক। এইটাকে ইকুয়াল টু 0 করবো, এইটাকে ইকুয়াল টু 0 করবো। এটাকে ইকুয়াল টু 0 করলে এক্স এর ভ্যালু চলে আসে 2, আর এটাকে ইকুয়াল টু 0 করলে ওয়াইয়ের ভ্যালু চলে আসে 1। তাহলে শীর্ষ পেয়ে গেলাম 2,1। অক্ষের সমীকরণ, অক্ষের সমীকরণের কথা আমি উল্লেখ করে দিয়েছি। এটা কিন্তু এখন আর এক্স অক্ষ হবে না, এটাও এখন আর ওয়াই অক্ষ হবে না। অক্ষের সমীকরণটা কি হবে, যার উপর স্কোয়ার আছে সেইটাকে ইকুয়াল টু 0 করলে যা হয়, এটাকে 0 করো, এটাকে 0 করলে ওয়াই ইকুয়ালস টু 1। তাহলে অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 1। আমি প্রথমে যে জিনিসটা পেয়ে গেলাম, অক্ষের সমীকরণ ওয়াই ইকুয়াল টু 1, শীর্ষের স্থানাঙ্ক 2,1। এবার আসি শীর্ষে স্পর্শক বা শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্বের সমীকরণ। সেইটা কীভাবে পাবো, যার উপর স্কোয়ার নাই সেটাকে ইকুয়াল টু 0 করো। এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, মানে এক্সের ভ্যালুটা চলে আসে 2, এক্স ইকুয়াল টু 2। এটা হলো শীর্ষবিন্দুতে স্পর্শকের সমীকরণ বা শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্বের সমীকরণ। এবারে আসো উপকেন্দ্র। উপকেন্দ্রের ব্যাপারে আমি কি শিখিয়েছিলাম তোমাদেরকে, উপকেন্দ্র শীর্ষ থেকে এ দূরত্বে থাকে এবং সেটা অক্ষের উপর অবস্থিত হয়। যেহেতু এটা অক্ষের উপর অবস্থিত তাহলে এই বিন্দুর স্থানাঙ্কের ওয়াই এর যে ভ্যালুটা সেটা সবসময়ই 1 থাকবে, আর তার এক্স এর মানটা কত হবে সেটা ডিপেন্ড করছে এর উপর। এটা কত, এখানে আমাদের সমীকরণ হলো y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে একটু সুন্দরভাবে লেখা যায় যে y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 5 ইন্টু এক্স মাইনাস 2। এখানে a এর ভ্যালুটা হলো 5, তাহলে a ইকুয়ালস টু 5। তাহলে শীর্ষবিন্দু থেকে 5 ঘর দূরে অক্ষের উপরে থাকবে আমাদের উপকেন্দ্র। তাহলে 2 থেকে 5 ঘর দূরে, তাহলে এইটা হবে 7। তাহলে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে 7, 1। এরপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি, সেটা এক্স অক্ষে সমান্তরাল বা আমাদের যে অক্ষটা সেটার উপর এটা লম্ব হয়, উপকেন্দ্রিক লম্বটা। তাহলে সেটার সমীকরণটা কি দাঁড়াবে, এক্স ইকুয়াল টু 7 দাঁড়াবে। এবং তার দৈর্ঘ্যটা কত হবে, দৈর্ঘ্যে কোনো চেঞ্জ হবে না, দৈর্ঘ্যটা 4 এর সমানই হবে। 4 ইন্টু 5 মানে হলো 20। এবার আর একটা মজার ব্যাপার আছে যে এই দৈর্ঘ্যের মধ্যে দুটো অংশ, একটা হলো এইখান থেকে এইটুকু, এই দূরত্বটুকু 2a, এখান থেকে এইটুকু, এই দূরত্বটুকুও 2a। তাহলে এই দূরত্বটুকু 2a মানে হলো 10, এইটুকুও 10। তাহলে 1 থেকে 10 ঘর উপরে যাবে, তাহলে এটা হবে 11। এই বিন্দুর স্থানাঙ্ক উপকেন্দ্রিক লম্বের উপরের যে প্রান্তটা সেটার স্থানাঙ্ক হবে 7,11, আর নিচের যে প্রান্ত সেটার স্থানাঙ্ক হবে 7,1 থেকে 10 ঘর নিচে -9। উপকেন্দ্রিক লম্বের দুই প্রান্ত আমরা পেয়ে গেলাম। আর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কত পেয়েছি, এক্স ইকুয়াল টু 7, তার দৈর্ঘ্য পেয়েছি 20। এবার দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ। আমি তোমাদেরকে আগেও বলেছি যে শীর্ষ থেকে বাম দিকে এ দূরত্বে থাকবে হলো আমাদের দ্বিকাক্ষ বা নিয়ামকটা। এটা কত, এ হলো 5। তাহলে 2 - 1, এখান থেকে 5 ঘর দূরে এই বিন্দুর স্থানাঙ্কটা আমরা একটু বের করার চেষ্টা করি। এটা তো 1 হবে ওয়াইয়ের ভ্যালুটা, কারণ এটা y ইকুয়াল টু 1 রেখার উপর অবস্থিত। আর 2 থেকে 5 ঘর বামে গেলে -3। তাহলে নিয়ামক বা দ্বিকাক্ষের সমীকরণটা কি দাঁড়াবে, এক্স ইকুয়াল টু -3। -3 কেন হলো, 2 - 5 ইকুয়াল টু -3। যখন বাম দিকে আসে বিয়োগ হয়ে যায়, ডান দিকে যায় যোগ হয়ে যায়। 2 এর সঙ্গে 5 যোগ হয়ে 7 হয়েছে, 2 থেকে 5 বিয়োগ হয়ে -3 হয়েছে। তাহলে দ্বিকাক্ষ বা নিয়ামকের সমীকরণ আমরা পেয়ে গেলাম এক্স ইকুয়াল টু -3। আর যে কোনো একটা র্যান্ডম বিন্দু আমি নিতে চেয়েছিলাম, তো P711 নিয়েছিলাম। তো P711 আসলে এটা তোমার উপকেন্দ্রিক লম্বের উপরের দূরত্বটাই হয়ে গিয়েছে। আচ্ছা, বিন্দুটা আমি চেঞ্জ করে দিই, 711 না দিয়ে অন্য একটা বিন্দু দিই। আমরা বিন্দুটা চেঞ্জ করে P2221 নিলাম। তাহলে বলা হলো যে P2221 বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব কত। উপকেন্দ্রিক দূরত্ব শব্দটার অর্থ হলো যে এই বিন্দু হতে উপকেন্দ্রের সংযোগ রেখার যে দূরত্ব এসপি, সেটার মানটা কত। আমরা একটু আগে কি শিখেছি যে এসপি ইকুয়াল টু ই ইন্টু পিএম, এবং পরাবৃত্তের জন্য সেটা হলো এসপি ইকুয়াল টু পিএম।
কারণ কি, পরাবৃত্তে ই এর মানটা 1। তো এখান থেকে এই পর্যন্ত লম্ব দূরত্বটা নিলেই আমি এই দূরত্বটা বলতে পারবো। তাহলে খেয়াল করে দেখো যে এইটার স্থানাঙ্ক হলো -3 1, এক্স অক্ষ থেকে এর দূরত্ব হলো 3 আর এক্স অক্ষ থেকে এর দূরত্ব হলো 22। তাহলে এই দূরত্বটুকু হবে 22 + 3 = 25। তাহলে সহজ কথায় আমরা কি করব, উপকেন্দ্রিক দূরত্ব যখন বের করতে বলবে তখন আমরা এই বিন্দুর এক্স স্থানাঙ্কের সঙ্গে দ্বিকাক্ষের সমীকরণের এক্সের যে মানটা সেটা ডিরেক্টলি যোগ করে দেব। যোগ করে দিলেই আমরা যে কোনো বিন্দুর উপকেন্দ্রিক দূরত্বটা পেয়ে যাব। বা তোমার কাছে যদি একটু কনফিউশন লাগে যে স্যার আমি একটু কনফিউজড হয়ে গিয়েছি, এখানে আপনি পিএম এর ভ্যালুটা কীভাবে বের করেছেন, ঠিক আছে, আপনারা কনফিউজড হয়েন না। এই লাইনটা দেখেন, এই লাইনটা হলো x = 2। x = 2 থেকে P22 21 এর দূরত্ব কত? এর দূরত্ব হচ্ছে 20 ঘর। x = 2 থেকে x = 20 দূরত্ব হলো 20। আর এই দূরত্বটুকু কত? এই দূরত্বটুকু হলো 5। তো তুমি যদি এভাবে চিন্তা করো 20 + 5 25, সেটাও হয়। মোদ্দা কথা হলো যে আমাদের পি বিন্দু থেকে এস এর যে দূরত্ব আর পি থেকে এই দ্বিকাক্ষের যে দূরত্ব দুটো সমান, এই কনসেপ্টটাই আমরা সবসময় ব্যবহার করতে পারবো। তাহলে আমরা পরাবৃত্ত নিয়ে বেশ খানিকটা আলোচনা করে ফেললাম যে পরাবৃত্ত থেকে বিভিন্ন উপাদানগুলো বা বিভিন্ন তথ্যগুলো কিভাবে বের করে ফেলা যায় সেটা আমরা শিখলাম। এরপর আমরা অক্ষ স্থানান্তরটাও শিখলাম। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হলো অক্ষের ঘূর্ণন। অক্ষের ঘূর্ণন জিনিসটা কিন্তু তোমাদের কাছে একেবারে নতুন এবং তোমাদের কাছে মনে হতে পারে যে অক্ষের ঘূর্ণনটা অনেক কঠিন। না, অক্ষের ঘূর্ণন কঠিন না যদি তুমি এই দুইটা জিনিস বুঝে থাকো। কাজেই অক্ষের ঘূর্ণন শুরু করার আগে যদি তোমার প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি এই ভিডিওর প্রথম অংশটা আরেকবার দেখে নাও যে কিভাবে স্যার কোন জায়গাতে কোন ডেফিনিশনটা ইউজ করেছেন। প্রত্যেকটা জায়গায় ডেফিনিশনটা মনে রাখবে। ডেফিনিশন মনে রাখলে অক্ষের ঘূর্ণন বের করতে তোমার পানি পান্তা লাগবে। এবং আমি তোমাকে একটা জিনিস অ্যাসিওর করছি, তুমি যে আমার ভিডিওটা দেখছো তুমি তো কোনো না কোনো কোচিং সেন্টারের স্টুডেন্ট। তোমাদের কোচিং সেন্টারে অক্ষের ঘূর্ণনটা কিভাবে শেখানো হয় আর আমি তোমাকে কিভাবে অক্ষর ঘূর্ণনটা শিখিয়েছি, দুইটার তুমি কম্পেয়ার করে দেখো। এটা আমি এতটা কনফিডেন্স থেকেই বলতে পারছি। তোমরা আবার বলে বইসো না যে স্যার কিন্তু অনেক অহংকারী, অনেক পার্ট নেয়, স্যার খালি বলে যে স্যার সব পারে। বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে যে আমি জিনিসটা জানি যে কোথায় কি পড়ানো হয়। সো এই জায়গাতে আমি একটা কথা বলে রাখছি যে অক্ষের ঘূর্ণনটা তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারে যাদেরকে পড়ানো হবে, তোমরা ধরো আগে থেকে এটা অক্ষের ঘূর্ণন তোমাদের কোনো কোচিং সেন্টারে পড়িয়েছে, তোমার মাথাটা অক্ষের ঘূর্ণনের সঙ্গে সঙ্গে তোমার মাথারও ঘূর্ণন হয়েছে, এরপর তুমি আমার অঙ্কটা দেখেছো, তোমার কাছে কিন্তু তখন তুমি বুঝতে পারবে যে আসলে আমি কতটা সহজভাবে শেখাচ্ছি। আর যদি তুমি আমার এখানে আগে দেখো পরে কোচিং সেন্টারে দেখো, তখন তোমার কাছে কোচিং সেন্টারের ভাইয়েরা যেটা শিখাবেন সেটাকে মনে হবে যে আরে কত সোজা একটা জিনিস, পানি পান্তা, দেখলাম আর হয়ে গেল। তোমার বন্ধুরা মনে করবে যে হায় হায় এটা দিয়ে তো মাথা ঘুরে যাচ্ছে, অথচ তোমার মনে হবে যে না এটা তো কী আর জিনিস, গ্লাসে পানি ঢাললাম আর খেয়ে ফেললাম, যতটা সোজা অক্ষের ঘূর্ণনও ততটা সোজা। কখন তোমার মনে হবে? যখন তুমি জিনিসটা বুঝে বুঝে শিখবে এবং প্রত্যেকটা জায়গায় ডেফিনিশনটা ইউজ করবে। এর আগে আমি একটা চ্যাপ্টারে তোমাদের যখন পড়াচ্ছিলাম, ইমিডিয়েটলি এর আগের লেকচারটাতেই আমি বলেছিলাম যে কিছু জায়গায় আমি তোমাদেরকে ঠাড়া মুখস্থ করতে বলি আর কিছু জায়গায় ধরে 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 নিয়ে আসি। যেমন এই চ্যাপ্টারের শুরুতেও আমি যখন ডেফিনিশনটা লিখলাম তোমাকে বললাম বোঝো আর না বোঝো ডাইরেক্ট মুখস্থ করে ফেলো। কারণটা কি? তুমি মুখস্থ করার পরে কিন্তু আমি যখন জিনিসটাকে এক্সপ্লেন করলাম তারপর জিনিসটা কিন্তু ঠিকই তুমি বুঝতে পেরেছো। এবং এই চ্যাপ্টারটা কোনিক চ্যাপ্টারটা আমি চেষ্টা করি তোমাদেরকে একদম গোড়া থেকে ধরে ধরে বুঝে বুঝে নিয়ে আসতে, যাতে করে তোমাদের এইটা নিয়ে বেশি ভয় না লাগে। আর কেন আমি এই কাজটা করি? কারণ ছোটোবেলাতে আমি নিজে কোনিক অনেক ভয় পেতাম। যেহেতু আমি ভয় পেতাম তাহলে আমি ধরে নেই যে আমার মতো অনেক স্টুডেন্টস আছে যারা কোনিককে ভয় পায়। এই ভয়টা যেন না পাও সেজন্যই কিন্তু একেবারে গোড়া থেকে অঙ্কগুলো টেনে টেনে নিয়ে আসা। তো ঠিক আছে, এখন আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি যে অক্ষের ঘূর্ণন কোনো প্রকার ভয় না পেয়ে গ্লাসে পানি ঢালবো আর খাবো এতটাই সোজা মনে করে জিনিসটা দেখো, কিন্তু মনোযোগ দিয়ে দেখো। দেখো বোর্ডে তোমাদেরকে এবারে যে এক্সাম্পলটা বলা হলো অক্ষের ঘূর্ণন থেকে, যে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 20 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 1, এই পরাবৃত্তের জন্য নিম্নলিখিত তথ্যগুলো নির্ণয় করো।
অক্ষের সমীকরণ, শীর্ষে স্পর্শক, শীর্ষ উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, দ্বিকাক্ষ নিয়ামক। ওই আগের অঙ্কে যা যা বের করেছি এখানেও এক্স্যাক্টলি তাই বের করতে বলা হলো। কিন্তু এবারের যে ইকুয়েশনটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax শেপে নাই, ওয়াই মাইনাস সামথিং হোল স্কোয়ার ইকুয়াল টু 4ax মাইনাস সামথিং শেপেও নাই, আছে কি বিদঘুটে একটা ইকুয়েশন হোল স্কোয়ার ইকুয়াল টু সামথিং ইনটু বিদঘুটে আরেকটা ইকুয়েশন। তো এই টাইপের জন্য আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে বের করব। আর এই যে এখানে যে ইকুয়েশনটা বলা হলো, যে পরাবৃত্তটা এখানে দেখানো হলো, সেটা আসলে দেখতে এরকম হবে, এরকম বাঁকা টাইপের একটা শেপ হবে, যেখানে ধরো এক্স অক্ষটা এরকম, এদিকে এক্স অক্ষ, এইদিকে ওয়াই অক্ষ, আর তোমার প্যারাবোলাটা দেখতে এইরকম বাঁকা। তো এইরকম বাঁকা একটা প্যারাবোলা যদি তোমাদের জন্য আমি আঁকি, তোমরা দেখেই ভয় পেয়ে যাবে, তোমাদের মাথাটা শুরুতেই ঘুরে যাবে। সেই জন্য তোমাদের সুবিধার্থে আমি যে কাজটা করছি সেটা হলো যে আমি প্যারাবোলাটা এরকম আঁকা বাঁকা করে না এঁকে এক্স্যাক্টলি আগের মতোই সোজা করে এঁকেছি। এর আগে তোমরা যেই প্যারাবোলাগুলো দেখে অভ্যস্ত ছিলে এক্স্যাক্টলি ওই প্যারাবোলাটাই এখানে আঁকা হয়েছে। তোমাদের জন্য প্রথম যেই কাজ সেটা হলো যে এই ছবিটা এঁকে ফেলা, এই ইকুয়েশন লেখা এবং সেটার জন্য এই ছবি আঁকা। মূল ছবিটা কিন্তু আসলে দেখতে মূল প্যারাবোলাটা এইরকম বাঁকা, এরকম বাঁকা একটা প্যারাবোলা না এঁকে আমরা এরকম একটা সোজা প্যারাবোলা এঁকে নিলাম বোঝার সুবিধার্থে। এরপর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমত আমরা অক্ষের সমীকরণের ব্যাপারে কি শিখেছি। অক্ষের সমীকরণের ব্যাপারে আমরা শিখেছি যে যেই জিনিসটার উপর স্কোয়ার আছে সেইটা ইকুয়াল টু 0 করলে আমরা অক্ষের সমীকরণ পেয়ে যাই। কার উপর স্কোয়ার আছে? এক্স প্লাস ওয়াই মাইনাস 3। তাহলে অক্ষের সমীকরণ হবে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0। অক্ষের সমীকরণটা আমরা পেয়ে গেলাম। এরপর শীর্ষে স্পর্শকের সমীকরণ বা শীর্ষবিন্দুতে অক্ষের উপর লম্বের সমীকরণ, সেইটার ব্যাপারে আমি কি বলেছিলাম? যার উপর স্কোয়ার নাই সেইটা ইকুয়াল টু 0। এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সবসময়ই তোমরা খেয়াল করে দেখবে যে এইখানে যা আছে এবং এইখানে যা আছে ইকুয়াল টু 0 করলে যে সমীকরণগুলো আমরা পাই সেই সমীকরণগুলো কিন্তু একটা আরেকটার উপর অবশ্যই লম্ব হবে। এইটা ইকুয়াল টু 0 আর এইটা ইকুয়াল টু 0, যে দুটো রেখা পাবো তারা অবশ্যই পরস্পরের উপর লম্ব হবে। এইটা অক্ষের সমীকরণ পেলাম, শীর্ষে স্পর্শকের সমীকরণ পেলাম। এরপর যে জিনিসটা লাগবে সেটা হলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমি কীভাবে পাবো? তোমরা দেখতেই পাচ্ছ যে শীর্ষে স্পর্শক আর অক্ষ কোন বিন্দুতে ছেদ করেছে, তারা শীর্ষে ছেদ করেছে। কাজেই আমি যদি এই সমীকরণের সঙ্গে এই সমীকরণকে সমাধান করি তাহলেই আমরা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হবে 2,1। এরপর উপকেন্দ্র, উপকেন্দ্র বা দ্বিকাক্ষ বের করার জন্য আমরা জানি যে শীর্ষ থেকে উপকেন্দ্রের যে দূরত্বটা সেইটা কত হয়? এ এর সমান হয়, এবং শীর্ষ থেকে দ্বিকাক্ষের যে লম্ব দূরত্ব সেটাও এ এর সমান হয়। কাজেই এখন আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস বের করতে হবে, সেটা হলো এ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 5 ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস 1। তার মানে আমাদের এ কত? আমাদের এ হলো 5। তাহলে এই দূরত্বটুকু এ ইকুয়ালস টু 5, শীর্ষ থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব এ ইকুয়ালস টু 5। তো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তো আমরা পেয়েছি, কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্কটা আমরা কিভাবে পাবো? আমরা চাইলেই কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক এক ধাক্কায় 2 + 5 বলে দিতে পারি না, কারণ এটা এক্স অক্ষের সমান্তরাল কোনো রেখা না, এটা একটা বাঁকা রেখা, এটা হচ্ছে এইভাবে ডাউনওয়ার্ড একটা রেখা। তাহলে এই সমস্যাটার সমাধান আমরা কিভাবে করব, কিভাবে আমরা উপকেন্দ্রের স্থানাঙ্কটা পেয়ে যাব? ফার্স্ট অফ অল আমরা ধরে নিই যে উপকেন্দ্রের স্থানাঙ্ক এক্স, ওয়াই। তো উপকেন্দ্রটা কোন রেখার উপর আছে? উপকেন্দ্রটা অক্ষের উপর আছে, অর্থাৎ এই রেখার উপর আছে। তাহলে এই এক্স ওয়াই এই সমীকরণকে সাপোর্ট করবে যে এক্স প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়াল টু 0 বা ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস এক্স। এটা আমাদের 1 নম্বর সমীকরণ। দ্বিতীয় যেই শর্তটা তাকে পূরণ করতে হবে উপকেন্দ্রকে, সেটা হলো যে এই উপকেন্দ্র এস, এই বিন্দু থেকে শীর্ষের যে দূরত্ব সেটা হলো 5। তাহলে এক্স ওয়াই হতে 2, 1 বিন্দুর যে দূরত্ব সেটা কত হবে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1
হোল স্কোয়ার ইকুয়াল টু 5। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হবে 5 এর সমান। তারপর আমরা এই কথাটা লিখতে পারি যে x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মানে হচ্ছে 3 মাইনাস এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5। এটাকে লেখা যায় x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 2 মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু 25। উভয় দিকে বর্গ করে দিলাম। একটা জিনিস খেয়াল করে দেখো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার আর 2 মাইনাস এক্স হোল স্কোয়ার দুটো আসলে একই জিনিস। তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু 25 বা এক্স মাইনাস 2 ইকুয়াল টু 25/2, এক্স মাইনাস 2 ইকুয়াল টু প্লাস মাইনাস 5/√2। তাহলে এক্স ইকুয়াল টু হবে 2 প্লাস মাইনাস 5/√2। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অঙ্কের অ্যান্সারগুলো খুব একটা সুন্দর আসবে না, অ্যান্সারগুলো কুৎসিতই আসবে। তাহলে উপকেন্দ্রের ক্ষেত্রে এক্সের মানটা কত চলে আসলো? 2 প্লাস 5/√2, ওয়াইয়ের মানটা কত আসবে? এই সমীকরণে মান বসিয়ে দিলেই হয়ে যাবে। y ইকুয়াল টু 3 মাইনাস এক্স 1 মাইনাস 5/√2। তাহলে এই উপকেন্দ্রের স্থানাঙ্কটা হবে 2 প্লাস 5/√2, 1 মাইনাস 5/√2। এবার তোমাদের মনে আরেকটা প্রশ্ন জাগবে, স্যার আমরা কিন্তু এক্সের মান 2 প্লাস মাইনাস 5/√2 পেয়ে গিয়েছিলাম, আপনি একদম দুম করে লিখে দিলেন যে 2 প্লাস 5/√2, কাহিনীটা কি? মাইনাসটা কই গেল? মাইনাসটা বাম পাশে আসলো। উপকেন্দ্রের স্থানাঙ্ক যেমন এইটা, দ্বিকাক্ষ এবং অক্ষের যে ছেদবিন্দু সেটার স্থানাঙ্ক হবে এইটা 2 মাইনাস 5/√2। মাইনাস অংশটা বাম পাশে আসবে, কারণ কি শীর্ষ থেকে এ দূরত্বে আমার দুইবার যেতে হয়। শীর্ষ থেকে যখন ডান দিকে এ দূরত্বে যাই তখন আমি কি পাই? উপকেন্দ্রটা পাই। আর যখন বাম দিকে আসি তখন কি পাই? দ্বিকাক্ষ এবং অক্ষের যে ছেদবিন্দু ওইটা পাই। এটা এখানে এক্সের ভ্যালু এটা বসালে ওয়াইয়ের ভ্যালু চলে আসে 1 প্লাস 5/√2। উপকেন্দ্রের সমীকরণটা আমরা পেয়ে গেলাম এবং দ্বিকাক্ষ এবং অক্ষের যে ছেদবিন্দু সেটা পর্যন্ত পেয়েছি। তাহলে আমরা কি করব? এখানে উপকেন্দ্রটা লিখব। উপকেন্দ্রটা কত? 2 প্লাস 5/√2, 1 মাইনাস 5/√2। উপকেন্দ্র হয়ে গিয়েছে। এবারে উপকেন্দ্রিক লম্ব এবং দ্বিকাক্ষ উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তোমাদেরকে একটা গুড নিউজ দিবে, সেটা হলো যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সারা জীবনই 4a হয়, এটাতে কোনো প্রকার চেঞ্জ নাই। তো কত হবে? 4 × 5 মানে হলো 20। তাহলে এখন আমাদের হাতে দুইটা চ্যালেঞ্জ, একটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ আর একটা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখানে একটা জিনিস খেয়াল করো, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিক লম্ব উভয়েরই একটা কমন বৈশিষ্ট্য আছে, তারা দুইজনই সমান্তরাল। এবং কার সমান্তরাল? তারা এই রেখাটার সমান্তরাল। তাহলে দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রিক লম্ব উভয়ের জন্য আমি এই কথা লিখতে পারি যে x মাইনাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0। দ্বিকাক্ষের ক্ষেত্রেও তাই, উপকেন্দ্রিক লম্বের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা দ্বিকাক্ষের জন্য সমীকরণটা ধরলাম x মাইনাস ওয়াই মাইনাস কে ইকুয়াল টু 0, আর উপকেন্দ্রিক লম্বের জন্য আমরা সমীকরণটা ধরলাম x মাইনাস ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0। দ্বিকাক্ষ এই বিন্দুটা দিয়ে যায়, তাহলে x এর জায়গায় 2 মাইনাস 5/√2 মাইনাস y এর জায়গায় 1 প্লাস 5/√2 মাইনাস কে ইকুয়াল টু 0। কে এর মানটা চলে আসে 1 মাইনাস 5/√2। তাহলে দ্বিকাক্ষের সমীকরণটা কি দাঁড়াবে? x মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস 5/√2 ইকুয়াল টু 0। তাহলে দ্বিকাক্ষের সমীকরণটা আমরা পেয়ে গেলাম x মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস 5/√2 ইকুয়াল টু 0। এরপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব যেহেতু এইটার সমান্তরাল, কাজেই তার সমীকরণ আমরা ধরে নিলাম x মাইনাস ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0। সেটা কোন বিন্দু দিয়ে যায়? সেটা উপকেন্দ্র দিয়ে যায়। x এর ভ্যালু হলো 2 প্লাস 5/√2,
মাইনাস y এর ভ্যালুটা হলো 1 মাইনাস 5/√2 মাইনাস সি ইকুয়াল টু 0, তাহলে সি এর ভ্যালুটা চলে আসে 1 প্লাস 5√2। সি এর মানটাকে যদি আমি এই সমীকরণে বসিয়ে দেই, ভ্যালুটা চলে আসে এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 প্লাস 5√2 ইকুয়াল টু 0। তাহলে উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণটা সেটা হবে x মাইনাস ওয়াই মাইনাস 1 মাইনাস 5√2 ইকুয়াল টু 0। তাহলে দেখো, যেই জিনিসগুলো আমরা ওই সোজা সোজা ইকুয়েশনের ক্ষেত্রে বের করেছিলাম, সেই একই জিনিসগুলো কিন্তু আমরা এখন এই কঠিন ইকুয়েশনের ক্ষেত্রেও বের করলাম। ক্যালকুলেশন একটু এদিক ওদিক হয়েছে, বাট আমাদের যে মূল কনসেপ্টটা সেইটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কটা খুব বেশি কঠিন অঙ্ক না। অন্য অঙ্কগুলোর তুলনায় আমি কিছু জিনিস বের করি নাই এখনও, সেটা হলো উপকেন্দ্রিক লম্বের যে প্রান্তবিন্দুদ্বয়, এটা কীভাবে বের করব। এই ইকুয়েশনটার সঙ্গে আমি যদি এই পরাবৃত্তের সমীকরণটাকে সলভ করি তাহলেই কিন্তু আমি প্রান্তবিন্দুদ্বয় পেয়ে যাব। তো এইটা আসার চান্স কম, কারণ তোমাদের এর আগে যে প্রশ্ন এসেছিল বুয়েটের ভর্তি পরীক্ষায়, সেখানে শুধুমাত্র তোমার উপকেন্দ্র আর দ্বিকাক্ষ এই দুটাই বের করতে বলেছিল, এর বাইরে তেমন কিছু বের করতে বলে নাই। তো আমি তার থেকে বাইরে সবগুলো জিনিসই স্টেপ বাই স্টেপ মোটামুটি দেখিয়ে দিলাম, এবং তোমাকে বলেও দিলাম তুমি যদি প্রান্তবিন্দু দুটাও বের করতে চাও তোমাকে এই ইকুয়েশনের সঙ্গে এই ইকুয়েশনটা সলভ করতে হবে। তোমরা একটা কাজ করো, এই অঙ্কটা এই অবস্থায় একটা স্ক্রিনশট নিয়ে রাখো। স্ক্রিনশট নিয়ে তোমরা যে কাজটা করবে সেটা হলো এই অঙ্কটা দেখে দেখে 2বার তোমরা করে ফেলো, কারণ জিনিসটার কনসেপ্টটা তোমাদের কাছে একেবারেই নতুন ছিল এবং অঙ্কটা খুব কঠিনও না, খুব সহজও না। কাজেই এটার জন্য একটু পরিশ্রম করতে হবে, একটু মাথা খাটাইতে হবে, এবং তোমাদের যে কোশ্চেন পেপার আছে সেখানে এই টাইপের কিছু অঙ্ক আছে, সেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখব। এবং এই অঙ্কের সঙ্গে সঙ্গে আমাদের পরাবৃত্ত অংশটা শেষ হয়ে যাচ্ছে, এরপরে আমরা উপবৃত্ত অংশে প্রবেশ করব।